না, আর ভাল লাগে না। এই ঘোড়ার ডিমের অভাবে সংসারে সব কাজ নিজেরই করতে হয়। এত কাজ করা যায়? একটা কাজের লোক যে রাখবো সেটাও তো পারি না। কপাল খারাপ বলে আজই চাষার বাড়িতে বউ হয়ে আসতে হয়েছে। মা, ও মা। আরে কি কি হয়েছে? হ্যাঁ, দেখছিস না কাজ করছি? কাজের মধ্যে শুধু ডাকাডাকি। মা, ও মা, আমাকে কটা পেয়ারা পেড়ে দাও না মা। এই যা তো, যা, মেজাজটা খারাপ করিস না তো। এখান থেকে যা, যা বলছি। তোমার তো সারা দিনই মেজাজ খারাপ হয়ে থাকে, কিছু চাইলেই বকো। কি হয়, দুটো পেয়ারা পেড়ে দিলে? তুই যাবি এখান থেকে, না হলে এমন মার দেব না। নিজের জ্বালায় বাঁচি না, উনি এসেছেন পেয়ারা খেতে। যা গিয়ে তুই বাবাকে বল তোর জন্য 10টা ঝি চাকর রাখতে, তারাই তোর জন্য পেয়ারা পেড়ে দেবে। না, তুমি পেয়ারা পেড়ে দেবে, তোমাকে পেয়ারা পেড়ে দিতেই হবে। আরে কি মুশকিল, আমার নিজের সতেক যন্ত্রণার মধ্যে আমি আবার পেয়ারা পাড়তে যাবো? এই যা তো, যা, আমার মেজাজটা গরম করে দিস না। আরে কি মুশকিলে পড়া গেল তো, আবার দেখি ভ্যাবাই করে কাঁদছে। এই তুই থামবি নাকি মার খাবি? টুনি, ও টুনি, এই নে মা, তোর জন্য পেয়ারা এনেছি। তুমি অনেক ভালো কাকিমা। মা দেখেছো, কাকিমা আমার জন্য পেয়ারা নিয়ে এসেছে, আর আমি তোমাকে কত করে বললাম, তুমি তো আমাকে পেয়ারা পেড়ে দিলেই না। থাক টুনি, মায়ের নিশ্চয়ই জরুরি কাজ ছিল, তাই তো মা পেয়ারা পেড়ে দিতে পারেনি। কাজ না থাকলে ঠিকই পেড়ে দিত। কাজ ছিল না চাই ছিল, আমি কিছু চাইলেই মা ব্যস্ত থাকে। আমার জন্য মায়ের সময় কোথায়? দিলে তো, আমার মেয়েটাকে আমার বিরুদ্ধে খেপিয়ে দিবে। তুই রেগে যাচ্ছিস কেন ছোট? আমি তো শুধু টুনিকে বোঝাচ্ছিলাম। বোঝাচ্ছিলে না বিষ্ঠা ছিলে, সেটা আমি ভালো করেই দেখেছি। আমি পেয়ারা দিতে পারছিলাম না, সেই সুযোগ বুঝে তুমি ঠিক পেয়ারা নিয়ে এলে। সুযোগের কিভাবে ব্যবহার করতে হয় তা তোমার থেকেই শেখা উচিত। এসব তুই কি বলছিস ছোট? এগুলো আমি অনেক আগেই পেড়ে রেখেছিলাম টুনিকে দেবো বলে। পেয়ারা দিতে এসে দেখি টুনি পেয়ারার জন্য কাঁদছে। এসব আগে থেকে তো আমি কিছু জানতাম না, বিশ্বাস কর। থাক থাক, হয়েছে হয়েছে, এখন আর ভালো সাজতে হবে না। নিজের তো ছেলেপুলে নেই, এখন আমার মেয়েটার মাথা খাওয়া হচ্ছে। শোনো, কোনো লাভ হবে না, বুঝেছো? আমার মেয়েটাকে মিথ্যে আদর দেখিয়ে ভেবেছো আমার বিরুদ্ধে খেপিয়ে তুলবে, আমি সেটা কখনোই হতে দেব না। সি ছোট, এসব তুই বলছিস কি? যা বলছিস তা বুঝে শুনে বলছিস তো? আমার নিজের ছেলে মেয়ে নেই, তাই টুনিকে নিজের মেয়ে মনে করি। আমার ভালোবাসা মিথ্যা না, আমার ভালোবাসায় কোনো খাদ নেই, আর আমি কখনো চাই না টুনি তোর কাছ থেকে দূরে সরে যাক। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। তুমি কি চাও না চাও সেটা আমি খুব ভালো মতোই বুঝেছি। আমার কানে আর পট্টি পরাতে হবে না। আমি মনে হয় দুধের শিশু, কিছু জানো বুঝি না, সত্য সব। হে সৃষ্টিকর্তা, আর কেউ বুঝুক না বুঝুক, তুমি তো বুঝো আমার মনের কথা। তুমি তো জানো আমার মনে কি আছে। আমি টুনিকে কত ভালোবাসি সেটা তো তুমি জানো। নাও খাও, খেয়ে আমায় উদ্ধার করো। কি ব্যাপার, তোমার এমন মেজাজ খিচকে আছে কেন গো? আমার কপালে তো আর সুখের অন্ত নেই, তাই দিনরাত অমন মেজাজ করে থাকি। আরে বাবা, কি হয়েছে সেটা তো বলবে। পুরো ঘরের কাজ আমায় একলা করতে হয়। তোমার আয় রোজগারের যে অবস্থা, একটা কাজের লোকও তো রাখতে পারি না। গোটা একটা ঘরের কাজ কি কম কাজ? আগে যখন আমরা সবাই একসাথে ছিলাম তখন তো ভাবি তোমার কাজে সাহায্য করত। তুমি আলাদা থাকতে চেয়েছিলে, তাই আলাদা থাকার ব্যবস্থা করেছি। এখন দেখেছো, একসাথে থাকাটাই ভালো ছিল। ভাবি আর তুমি মিলেমিশে কাজ করতে, তাহলে তোমাকে আর এখন কষ্ট করতে হতো না। হয়েছে হয়েছে, তোমার ভাবির কথা আর বলো না। আলাদা থেকেই তো এই অবস্থা।
আর একসাথে থাকলে তো আমার মেয়েকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে যেত। মানে কি বলছো এসব? ভাবি কেন টুনিকে তোমার কাছ থেকে কেড়ে নিয়ে যাবে বলো তো? সেভাবে বিষ ঢালে আমার মেয়ের কানে। আমার মেয়েটাকে আদর দিয়ে ভুলিয়ে সবসময় এটাই বোঝাতে চাই যে আমি আমার মেয়েটাকে একদম আদর করি না, আমি খারাপ আর সে ভালো। আরে তুমি হয়তো ভুল বুঝছো। ভাবি এমন কি করেছে যে তুমি এসব ভাবছো? ভাবি তো টুনিকে নিজের সন্তানের মতো ভালোবাসে। বেচারির ছেলে পুলে নেই তো তাই। এইসব বলেই তো তোমরা সবাই তার পক্ষ নাও। তার ছেলে পুলে নেই তো কি হয়েছে? আদর করে আমার মেয়েটার মাথা খাবে? মেয়েটার চোখে আমায় শত্রু বানিয়ে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, রাখো সব কথা। এসব কথা শোনার সময় আমার এমনিতেও নেই। আমার মাথায় অনেক চিন্তা। ফসল বোনার সময় হয়ে এসেছে। গতবারের মতো যদি এবারও ফলন ভালো না হয় তাহলে খুব বিপদে পড়ে যাব। তাও ভাগ্য ভালো, ভাইজান কিছু সার কিনে সাহায্য করেছিলেন। তা না হলে তো ফলন যা ইচ্ছে তাই হতো। তোমার ভাইজান তো সাহায্য করবি, তুমি তো আর চালাকি বুঝো না, তাই বুঝতে পারছো না তোমার ভাইজান তোমার চোখে কি পট্টি পরিয়েছে। মানে কি বলছো এসব তুমি? তোমার ভাইজান নিজে ভালো জমিটা নিয়ে তোমাকে বাজে জমিটা দিয়েছে, এখনো বুঝতে পারছো না? তোমার কথাবার্তার কোনো মাথা মুন্ডুই নেই। ভাইজান কেন এই কাজ করতে যাবে? আর এ কাজ করবেই বা কিভাবে? ওই জমি তো বাবাই আমাদের দুভাগ করে দিয়ে গেছে গো। দুভাগ করে দিয়েছেন, কোনটা কার ভাগে সেটা তো বলে যাননি। এখানেই তোমায় বোকা বানিয়ে ভাইজান ছক্কা মেরেছেন। তুমি শুধু শুধু ভুল ভাবছো। ভাইজান এমন কাজ করতেই পারে না। মোড়ল মশাই কাগজটা দিয়ে গেছেন, তোমার জমির কাগজ এটা। বাবা নাকি তার কাছে রেখে গিয়েছিলেন। এবার দেখো এখানে কি লেখা আছে। কাগজে লেখা আছে দক্ষিণ দিকের জমিটা ভাইজান নিয়েছেন আর উত্তর দিকের জমিটা আমাকে দিয়েছেন। এইবার বুঝেছো? ওই দক্ষিণ দিকের জমিটা ভালো ছিল, সেটা তোমার ভাইজান চালাকি করে তোমাকে উত্তরের বাজে জমিটা দিয়েছে, আর এর জন্যই তোমার ফলনের এই অবস্থা। কি বলছো তুমি? ভাইজান এমন কাজ করতেই পারে না। ভাইজান তার জমির জন্য প্রচুর খাটুনি খাটে, তাই তার ফসল ভালো হয় গো। ওসব সব নাটক। উনি এমন কাজ যে করেছেন তা তো কাগজপত্রে লেখা আছে। উত্তর দিকে জমিটা ভালো হলে উনি নিজে কেন নেননি সেটা? তার জমিতে তো ঠিকই ভালো ফসল হচ্ছে, আর তোমার জমির ফসলের এই হাল কেন? এবার নিজেই যাচাই করো আমি মিথ্যে কথা বলছি কিনা। কিন্তু এখানে আবার কিন্তু কি? ভাইজান নিজে ভালো জমিটা নিয়ে তোমাকে বাজে জমি গছিয়ে দিয়েছেন। এখন করো ওই বাজে জমিতে ফলন করো ভালো করে। কখনো ভাইজানের ফলনের মতো ভালো ফলন হবে না তোমার। দুটো সারের বস্তা দিয়ে উনি মনে করেছেন উনি খুব উপকার করে ফেলেছেন, এইদিকে তোমার এত বড় ক্ষতি করে রেখেছেন উনি। না, এ ব্যাপারে তো ভাইজানের সাথে কথা বলতে হয়। আমাকে অবশ্যই জানতে হবে সবকিছু। হ্যাঁ হ্যাঁ তাই বলো, আমি তো পরের মেয়ে, কিছু বললেই তো দোষ হয়ে যাবে। যা বলার তোমাকেই বলতে হবে। দেখো তো আলেয়া, টুনির জন্য এই জামাটা এনেছি, কেমন হয়েছে? টুনির কি পছন্দ হবে? কই দেখি দেখি কেমন জামা এনেছো। এইটা তো একটা নীল জামা, কিন্তু টুনি তো বলেছিল লাল জামা আনতে। আচ্ছা তাই নাকি? তাহলে ভুল হয়ে গেছে মনে হয়। আর এই যে টুনির জন্য চুড়িও এনেছি গো। লাল চুড়ি এনেছো? কিন্তু টুনি তো বলেছিল লাল চুড়ি আনতে। আমি নিজেই তো ডজন খানিক কিনে দিয়েছি। না, তোমাকে নিয়ে আর পারা গেল না। বলি এইটা করো তো ওটা করো না। যাকগে, জালালের জমির জন্যে লাল শাকের ভালো বীজ খুঁজে পেয়েছো নাকি সেটাও ভুলে গেছো? না না, সেটা মনে আছে। ভালো বীজ আমি ঠিকই খুঁজে বের করেছি। যাক, তাও তো একটা কাজ ঠিক মতো করেছো। ওর জমির জন্য ভালো বীজ আর সারের ব্যবস্থা করতে হবে, তা না হলে। আরে ছোট, তোরা হঠাৎ এই সময়? বস বস। জালাল, জমিলাকে নিয়ে এসেছিস, ভালো হয়েছে। জমিলা, আমি টুনির জন্য নতুন জামার চুড়ি এনেছি। একবার তুমি দেখো তো কেমন হয়েছে। আমার মন বলছে নিশ্চয়ই পছন্দ হবে। চুপ করো তো,
একে তো ভুলভাল রঙের জামা চুরিয়ে এনেছো, আবার বক বক করে ওদের মাথা ধরিয়ে দিচ্ছ। ওরা কি বলতে এসেছে সেটা তো শোনো আগে। ছোট, বস তোরা। না ভাবি, আমরা বসবো না। আমরা একটা জরুরি ব্যাপার নিয়ে আলাপ করতে এসেছি। কি জরুরি ব্যাপার শুনি? কই বলো, ভাইজানকে কি বলতে এসেছো? মানে ভাইজান, কাগজে দেখলাম তুমি দক্ষিণ দিকের জমিটা নিয়েছো আর আমাকে উত্তর দিকের জমিটা দিয়েছো, কিন্তু কেন ভাইজান? আমাকে দক্ষিণ দিকের জমিটা কেন দাওনি তুমি? আরে জালাল, শোন শোন, সত্যি কথা হচ্ছে দক্ষিণ দিকের জমিটা ভালো না, উত্তর দিকের জমিটা ভালো। বাবা আমাকে বলে গিয়েছিলেন, আমি ভালো জমিটাই তোকে দিয়েছি রে। শুধু শুধু মিথ্যা কথা কেন বলছো ভাইজান? আমি মিথ্যা বলছি? তুই এসব কি বলছিস ভাই? মিথ্যা না তো কি? উত্তর দিকের জমিটা ভালো হলে আমার ফলন ভালো হয় না কেন? আর তোমার জমিতে সব সময় ভালো ফলন হয়, এর কারণটা কি তুমি আমাকে বলো তো, বলো তুমি আমাকে। আরে বোকা, কারণ আমি অমানসিক পরিশ্রম করে দক্ষিণ দিকের জমিটাকে এ পর্যায়ে এনেছি, তাই এই জমিতে এখন ভালো ফলন হচ্ছে। আর তুই সেভাবে পরিশ্রম করিস না, আমি সেটা জানি। তোর যা ফলন হয় সেটা তোর জমির মাটির গুণেই হয় রে। আমি অত শত বুঝি না। উত্তর দিকের জমি যদি এতই ভালো হয় তাহলে সেটা তুমি নাও, আমাকে দক্ষিণ দিকের জমিটা দিয়ে দাও, তাহলেই তো হয়ে যায়। জালাল, তুই বুঝতে পারছিস না রে জালাল, তুই বুঝতে পারছিস না। আরে আমি কিছুই বুঝতে চাই না, আমার দক্ষিণ দিকের জমিটা চাই। আমাকে দক্ষিণ দিকের জমিটা দিয়ে তুমি উত্তর দিকের জমিটা নেবে, এটাই আমার শেষ কথা। এই জামিলা, চলো চলো। কই গো জামিলা, কোথায় তুমি? বাজারের ব্যাগটা দাও, জলদি বাজারে যেতে হবে গো, বেলা হয়ে গেল। তাজা মাছ পাবো না বেলা হয়ে গেলে। এই নাও তোমার বাজারের ব্যাগ, আর ভালো দেখে মাছ নিয়ে আসবে কিন্তু। আনবো আনবো, তুমি কোনো চিন্তাই করো না, আজ দেখে শুনে ভালো মাছই নিয়ে আসবো গো। আরে মোড়ল সাহেব যে, আসুন আসুন, বসুন বসুন। না জালাল, আমি বসতে আসিনি, আমি একটা জিনিস দিতে এসেছি তোমাকে। এই যে নাও। এটা কি? দুলাল আমার কাছে দিয়েছে, বলেছে তোমাকে দিতে। ওরা স্বামী স্ত্রী মিলে কোথায় গেল বলো তো? দুজনকে দেখে মনে হলো ওরা যেন অনেক দিনের জন্য কোথাও চলে যাচ্ছে। কি বলছেন মোড়ল সাহেব? ভাইজান ভাবি চলে গেছেন? কোথায় গেছেন? সে কি কথা, তুমি দুলালের ভাই হয়ে তুমি সেটা জানো না, আর তুমি আমাকে বলছো দুলাল কোথায় গেছে? না তো, আমি তো জানি না, ভাইজান আমাকে কিচ্ছু বলে যাননি। জালাল, আমরা চলে যাচ্ছি, আমার দক্ষিণ দিকের জমিটা তোকে দিয়ে গেলাম, ভালো থাকিস। ভাইজান আমাকে দক্ষিণ দিকের জমিটা লিখে দিয়ে চলে গেছে? আরে তাহলে তো ভালোই হয়েছে, আমাদের কপাল এমনিতেই খুলে গেল। দুটো জমি তাহলে তোমার, ওনাদের তো ছেড়ে পুড়ে নেই, আর কতই বা লোক ঠকাবে। তাই হয়তো তোমাকে জমিটা দিয়ে উনি চলে গেছেন। আমরা এক কাজ করব, তোমার উত্তরের জমিটা বিক্রি করে দিয়ে তার দিয়া দক্ষিণের ভালো জমিটায় ফসল চাষ করব, কি বলো? কি বললে তোমরা? উত্তর দিকের জমিটা বিক্রি করে দেবে? করো করো, ওটা বিক্রি করলে আমিই কিনে নেব। এত ভালো জমি হাতছাড়া করা কোনোভাবেই যাবে না। ভালো জমি মানে কি বলছেন? আমরা তো জানি দক্ষিণ দিকের জমিটা ভালো। আরে না না, কি বলছো? ওই জমিটা ভালো না। সে তো দুলাল অনেক বেশি পরিশ্রম করেছিল বলেই জমিটায় ভালো ফলন হচ্ছিল। ভালো হচ্ছে উত্তর দিকের জমিটা। তোমার বাবা তো ভাগ করে তোমাকে দক্ষিণ দিকের জমিটা দিতে চেয়েছিল, কিন্তু তোমার ভাই দুলাল চেয়েছিল তুমি ভালো জমিটা পাও, তার কথাতেই উত্তর দিকের জমিটা তোমাকে দেওয়া হয়েছিল গো। কি বলছেন আপনি? আর আমরা কিনা না জানি কি ভেবেছিলাম। বুঝলে জালাল, দুলালের মতো ভাই হয় না। সে
সব সময় এটাই ভাবতো কি করে তোমার ভালো হবে। যাকগে, তুমি উত্তরের জমিটা বিক্রি করলে আমাকে অবশ্যই জানাবে। আমি বেশ ভালো দাম দিয়ে কিনে নেব, আর কারো কাছে বিক্রি করো না কিন্তু। আমি কি করেছি? নিজের ভাইকে এতটা অবিশ্বাস করেছি। ভাইজান না জানি মনে কত কষ্ট পেয়ে চলে গেছেন। আমি যা করেছি তা ক্ষমার অযোগ্য অপরাধ। আরে অত ভাবছো কেন? জমি দিয়ে ওনারা করবেনই বাকি, ওনাদের কি আর ছেলে পুলে আছে? তোমাকে দিয়ে গেছেন, এখন তুমি কাজে লাগাতে পারবে। আমার তো খুব খুশি লাগছে জানো। চুপ করো কাল নাগিনী। আজ তোমার জন্যই আমি আমার আপন ভাইকে হারিয়েছি। বিষ আসলে ভাবির মনে ছিল না, বিষ ছিল তোমার মনে। বাবা মানে কি বলছো কি তুমি এসব? আমার মনে বিষ থাকবে কেন? আমি তো শুধু তোমার সংসারের ভালো চেয়েছিলাম। চুপ করো। আপন জনদের দূরে সরিয়ে দিয়ে তুমি সংসারের ভালো চেয়েছিলে, তাই না? তোমার মন মানসিকতা যে কত জঘন্য আমি এখন সেটা ভালো মতোই বুঝতে পেরেছি। ভাইজান ভাবি আমাদের কত ভালোবাসতেন, আর তুমি তাদেরকে কত অপমান করেছো। আমি 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 পর্যন্ত তাদের সাথে আমি খারাপ ব্যবহার করেছি। আমি আসলে বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম ওনারা নিজের স্বার্থের জন্য আমাদের ব্যবহার করেছেন। যে স্বভাবে যেমন সে অন্য কেউ তাই মনে করে। এখন দেখেছো তো কে স্বার্থপর? না, যেখানে আমার ভাই ভাবি নেই সেখানে আমিও থাকবো না, আমিও চলে যাব। ওগো ওগো, তুমি আমাদের ফেলে যেও না। আমাদের কি হবে এখন? টুনির কি হবে? আমরা তোমাকে ছেড়ে কি করে থাকবো বলো? তোমার কাছে তো মানুষের কোনো মূল্যই নেই। আমি না থাকলেও তোমার কিছু যায় আসে না, তুমি ঠিকই ভালো থাকবে। কিন্তু যে জায়গা থেকে আমার ভাইজান আর ভাবি চলে গেছে সে জায়গায় আমি কিছুতেই থাকতে পারবো না। আমার ভাইজান আর ভাবিও আমার আপনজন, তাদের ছেড়ে আমি কি করে থাকবো? আমাকে যেতে দাও জামিলা, আমাকে যেতে দাও। না, তুমি যেও না। তুমি চলে গেলে আমাদের কি হবে? আমি আমি কথা দিচ্ছি, আমি যেখান থেকে পারি ভাইজান আর ভাবিকে খুঁজে নিয়ে আসবো। তাদের কোনো অযত্ন হতে দেব না। এখন আর সে সুযোগ নেই। ভাইজান ভাবি এখানে আর আসবেন না, কখনোই আর আসবেন না। আমি আমার ভাইজানের অভিমান জানি। আমাকে যেতে দাও জামিলা। না না, তুমি যেও না। শোনো, আমার কথা তো শোনো। ভাইজান ভাবি, ওগো ওগো, ভাইজান আর ভাবি এসেছে। ভাইজান ভাবি, তোমরা কোথায় গিয়েছিলে? কোথায় গিয়েছিলে তোমরা? কি গো আলেয়া, আমি বলেছিলাম না আমরা চলে গেলে দেখবে জালাল অনেক কষ্ট পাবে। দেখো ওরা কেমন অস্থির হয়ে যাচ্ছে। জালাল ভাই, আর অস্থির হোস না, আর অস্থির হোস না। ভাইজান ভাবি, তোমরা আমাদের উপর রাগ করে চলে গিয়েছিলে। আমি তো ভেবেছিলাম আর কখনোই তোমাদের খুঁজে পাবো না। রাগ না করে খুব অভিমান হয়েছিল রে, যে ভাইয়ের ভালোর জন্য আমি সবকিছু করতে পারি সেই কিনা আমাকে এভাবে অবিশ্বাস করলো, তাই খুব অভিমান হয়েছিল রে। হ্যাঁ, তোমার ভাই মনে খুব কষ্ট পেয়েছিল জালাল, তাই আমরা ঠিক করেছিলাম তোমাদের জমিটা লিখে দিয়ে কাউকে কিছু না বলে অনেক দূরে চলে যাব। কিন্তু টুনি মায়ের জন্য মনটা এত খারাপ লাগছিল, ওকে আর দেখতে পারবো না এটা মানতেই পারছিলাম না। তোর ভাবি আবার তার ওপর টুনির জন্য এমন কান্নাকাটি শুরু করলো। থাক না ওসব কথা জালাল, তুমি দুটো জমি নিয়ে নাও, আমাদের কিচ্ছু লাগবে না। শুধু টুনিমাকে আমাদের চোখের সামনে দেখলেই আমরা খুশি। না ভাবি না, টুনি আপনাদের চোখের সামনেই থাকবে, তবে একটা শর্তে। শর্ত না মানলে আমি টুনিকে নিয়ে বাপের বাড়ি চলে যাব। না না, ও কাজ করো না। কি শর্ত বলো, আমরা সব শর্ত মানবো। ভাইজান, বাবা আপনাকে উত্তর দিকে জমিটা লিখে দিতে চেয়েছিল, আপনি সেটাই নেবেন, আর দক্ষিণেরটা আপনার ভাইকে দেবেন। আপনার ভাইয়ের তো একটু কষ্ট করা প্রয়োজন, সবকিছুতে আপনি তাকে সাহায্য করলে আপনার ভাই তো কিছুই শিখবে না। আপনি দক্ষিণের জমিটাই ওকে দেবেন এবং ওকে চাষবাস শেখাবেন। আচ্ছা ঠিক আছে,
কিন্তু জালাল এত কষ্ট কেন করবে? দক্ষিণের জমিটা তো খুব ভালো না, বরং ওটা আমিই নেই না। ভাইজান, তুমি কি আমাকে একদমই কষ্ট করতে দেবে না? শুনলে না টুনির মা কি বললো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাই হবে। আর একটা কথা, কি জমিলা, বলো। আপনারা আমাদের ক্ষমা করে দিন, আমরা অনেক অন্যায় করেছি। বিশেষ করে আমি তোমাদের সাথে কত খারাপ ব্যবহার করেছি ভাবি। আমাদের ছেড়ে কখনো যেও না তোমরা। আরে না না, কি বলছো? তোমরা ক্ষমা চাইছো কেন? তোমরা আমাদের ছোটরাও মনে একটু একটু ভুল করতেই পারে, আমরা ওসব কিছু মনে রাখিনি। ফাতেমা, ফাতেমা, এই ধান কাটতে কাটতে হাতের তালুতে ফোসকা পড়ে গেছে, তবুও মন ভরে না। এই ফসল না হলে তোদের ছাদের ছিদ্র ঠিক হবে না রে। আর ষাঠির স্কুলের জুতো কিনবো কি করে? এই কালো মেঘ তো ভরা মৌসুমের বৃষ্টি নয়, মনে হচ্ছে যমুনা নদী এবার রাগ করেছে। গত বছরও তো এমন বন্যা এসে গোটা ফসল ভাসিয়ে নিয়েছিল। বাবা, নদীর পানি কেমন উথাল পাথাল করছে। দাদু করিম তো বললেন এবার মাঠ ডুবে যাবে, আমাদের সব ধানগুলো যে ডুবে যাবে। বাবা, ভয় পাস না ষাঠি, যা হবার হবে। মানুষ আর প্রকৃতির লড়াই তো সেই আদিকাল থেকেই। আগে শেষ ধানগুলো কেটে নেই। এই এক ফোঁটা ধানেই তো আমাদের এক মুঠো ভাত হয়। বৃষ্টি যদি দয়া না করে তাহলে ভাত হবে কি করে? বৃষ্টি তো সব সময় তার সময় মতন আমাদের উপকার করে যায়, কিন্তু অতিবৃষ্টি বা অনাবৃষ্টি কোনোটাই ফসলের জন্য ভালো না। বাবা, এই বাতাস সবকিছু উড়িয়ে নিয়ে যাবে না তো? আমার কিন্তু খুব ভয় হয়। কোনো ভয় নেই মা, সব হবার তো তা হবেই। এখন তুমি ভেতরে যাও মা। দাদু, এই ধান কাটার টাকায় তো আমার ছেলের স্কুলের ফিস আমার রেখেছিলাম, এখন সব শেষ। এখন ওকে কি করে পড়াতে পাঠাবো? প্রকৃতির রাগ সামলানো যায় না বউ। সে কখনো বন্ধু, আবার কখনো শত্রু। এই বৃষ্টি থামবে না। এবার তো সর্বনাশ হবে মনে হচ্ছে, এবার সর্বনাশ হবে। দেখছিস ভাই, এই পানিতে তো মাছের ছোট ছুটি। ওই যে ওই যে ওই যে একটি রুই মাছ লাফ দিল রে। মাছ? ওগুলো তো শালিক পাখির ছানা রে। তোর চোখে সমস্যা। চল চল, জাল ফেলে দেখি, যদি কিছু ধরা পড়ে। এই বয়সে এত শীত কেন? শরীরটা আগে, তারপর বাকি সব। শরীর তো মাটিরই হবে একদিন, কিন্তু ধান না থাকলে সংসার চলবে কি করে? এই চিন্তায় আমি অস্থির হয়ে যাচ্ছি। এত চিন্তায় আমারও তো মাথা কাজ করছে না। আমি মাঝে মধ্যেই ধৈর্য হারিয়ে ফেলছি। ধৈর্য আমিও হারিয়ে ফেলেছি, কিন্তু ষাঠির কথা যখন মনে পড়ে তখন আবার নিজেকে শক্ত করি আমি। এখন আমাদের কি করতে হবে? আমরা কিভাবে কি করব? জানি না, দেখি একটু পরে বের হয়ে সবার খোঁজ খবর নেব। আমি একা তো এই অবস্থায় পড়িনি, সকলেই এই একই অবস্থায় আছে। সেটাই ভালো হবে। বাবা, মা, মাঠে কত মাছ! ওই দেখো না, কাতলা, রুই, মাগুর, শিং সবাই যেন নাচছে। সত্যি তো, নদীর মাছগুলো বন্যার পানিতে মাঠে চলে এসেছে। এত মাছ! আমার তো বিশ্বাসই হচ্ছে না। এই মাছগুলো যদি আমি ধরি তাহলে বাজারে বিক্রি করতে পারবো। এই মাছ বাজারে বিক্রি করলে তো আমাদের সংসারের খরচ চলে আসবে। ষাঠি,
তোর দেখা মাছ তো আমাদের ভাগ্য ফেরালো রে। আমিও মাছ ধরবো, প্রথম মাছ আমি ধরবো, এমন জীবন্ত মাছ। ধরতে গেলে আগে পা ঠিক করে দাঁড়াতে হবে। মাছ ধরারও নিয়ম আছে। মাছও তো প্রাণী, ওকে তো চাইলেই যে কেউ ধরতে পারে না, নাকি? বাবা, আজ থেকে আমাকে মাছ ধরার ক্লাসে ভর্তি করে নিন। মাছ ধরা যে খুব কঠিন কাজ। শহরের বাজারে এখন মাছের দাম আকাশ ছোঁয়া। এই কাতলা মাছ প্রতি কেজি 300 থেকে 400 টাকায় বিক্রি করতে পারবো। যদি প্রতিদিন 50 কেজি ধরতে পারি, আহ! লোভে পাপ আর পাপে মৃত্যু। সবাই যদি মাছ ধরতে শুরু করে, এক সপ্তাহেই মাঠ শূন্য হয়ে যাবে। ছোট মাছ, ডিমওয়ালা মাছ কিছুই বাজবে না। তাহলে কি করা যায় দাদু? গ্রামের সবাই তো অনাহারে আছে, এই মাছই তো একমাত্র ভরসা এখন। নিয়ম চাই, প্রত্যেক দিনে 5 কেজির বেশি মাছ কেউ ধরতে পারবে না। কেউ ছোট মাছ ধরলে জরিমানা। আর মাছ ধরার সময় সকাল 6টা থেকে 10টা পর্যন্ত। ঠিক আছে, কিন্তু গ্রামের যুবকেরা মানবে তো? সোহাগ বাপ্পির দল তো জাল নিয়ে রাতের অন্ধকারেও বেরিয়ে পড়ে। ওরা কি মানবে? ওরা বের হলেই তো আর হবে না। ছোট মাছগুলো বড় হবে, মা মাছ মানে ডিমওয়ালা মাছগুলো ডিম দিলে আরো অনেক মাছ হবে। ওগুলো না মারলে তো মাছের কোনো অস্তিত্বই থাকবে না। একদম ঠিক কথা বলেছ দাদু। সবাই যদি আপনার কথা মেনে চলে, তাহলে আর কোনো সমস্যা হবে না। আর গ্রামের সবাইকে এটা জানাতে হবে। এমনটা করলে সবাই নিজের বিপদ নিজেরাই ডেকে আনবে। সবাইকে বোঝাতে হবে। দাদা, আমার জালে তো 3টা মাছ, তোরটা ফাঁকা। তুই কি চোখ বন্ধ করে জাল ফেলেছিস? চুপ কর বোকা, আমি তোকে শিখিয়ে দেব কিভাবে মাছের গতিবিধি বুঝতে হয়, বুঝলি? সেটা আবার কেমন কথা? মাছ ধরতে আবার শিখতে হয় নাকি? দেখ, ওই পানির ফোঁটার দিকে চেয়ে দেখ। যেখানে বুদবুদ ওঠে সেখানে মাছ থাকে রে পাগলা। ওরে বাপরে, আসলেই তো অনেক শেখার বিষয় আছে। মেয়ে মানুষও পারবে মাছ ধরতে, দেখিস? এইভাবে জালটা ছুঁড়ে মারতে হয়। হ্যাঁ, ঠিক তাই। মা দেখো, আমিও পারলাম। এই মাছটা বাজারে বিক্রি করবো না, এটা বাড়িতে রান্না করবো। মা দেখ দেখ, মেয়ে মানুষ হয়েও মাছ ধরতে এসেছে, কত শখ। এই মাছ তো নদীর নয়, বন্যার পানিতে ভেসে এসেছে, গন্ধ বেরোচ্ছে। 100 টাকার বেশি দেব না আমি। 1 কেজি 100 টাকা করে দেব। পচন ধরেনি কোনো মাছেই। আমরা রাত জেগে বরফ দিয়ে সাজিয়ে এনেছি। তুমি ঠকাতে চাও তাই বলো। আমাদের গ্রামের লোকের রক্ত শুষে নেবে, তাই না? আর নদীর পানি থেকে ভেসে আসুক আর বন্যার পানি থেকে ভেসে আসুক, তাতে তোমার কি? তোমাকে মাছ দিচ্ছি, তাও তাজা মাছ, আর তুমি নাক সিটকানো শুরু করেছো। বাহ বাহ। হ্যাঁ, সেটাই। আমারও এক কথা, পছন্দ না হলে নেবেন না। এত কথার কি দরকার? ভাই, তুমি তো জানো গত বন্যার পর আমরা কি করেছি। এই মাছ আমাদের প্রাণের সমান। কম দাম দিলে আমাদের ঘরে আগুন লাগবে। ঠিক আছে, 150 টাকা দেব, কিন্তু শর্ত আছে। আগামীকাল আরো 100 কেজি চাই, কেমন? একদম 250 হলে সবাই তোমাকে মাছ দেবে। এছাড়া এত কষ্টের ধরা মাছ আমি তোমাকে এত কম দামে দিতে পারবো না, একদমই না। তাহলে কি করে পারবো? আমি বা কতই বিক্রি করব? আমারও তো কিছু থাকতে হবে, তাই না? তোমাদের দুজনের কথাই থাক।
200 টাকা হলে দুজনেই খুশি, কি বলো? তোমরা বড্ড চালাকি করছো বাবু। মাছের মতন আমাকে কথার জালে আটকে ফেলেছো। আমি রাজি হতাম না, শুধুমাত্র আব্দুল ভাইয়ের কথায় 200-তে রাজি হলাম। ঠিক আছে ঠিক আছে, তোমাদের কথাই রইল, কিন্তু আগামীকাল 100 কেজির কথা ভুললে চলবে না কিন্তু, বলে দিলাম। এই নে মা, এটা তোর জন্য। স্কুলে গিয়ে মন দিয়ে পড়িস, বড় হয়ে যেন ডাক্তার হও, মানুষের সেবা করবে। মা, আমি ডাক্তার না হয়ে পরিবেশ বিজ্ঞানী হব। মাছ, নদী, মাটি সব রক্ষা করব। বন্যায় পানি, ঝড়, প্রাকৃতিক দুর্যোগ এগুলো দেখবো মা। এইগুলো দেখে কি করবি? মা, গ্রামের মানুষদের যেন এমন কষ্ট আর না থাকে, সবকিছু যেন মানুষের জীবনের ঊর্ধ্বে না যায়। তোমার ভালো ইচ্ছেগুলো যেন পূরণ হয় মা। ফাতেমা ভাবি, এই নাও তোমার ধার করা টাকা। এত তাড়াহুড়া করছো কেন? তোমার ছেলের স্কুলের ফি কি পরিশোধ করেছো? কোন ক্লাসে পড়ে ও? মাসের টাকায় ছেলের স্কুলের ফি জমা দিলাম, সে এবার 9ম শ্রেণীতে উঠবে। আমাদের মেয়েরা যদি পড়াশোনা করে গ্রামটা বদলে যাবে নাজমা। এই টাকাটা তুমি রাখো, ছেলের জন্য নতুন জামা কিনে দিও। ভাবি, তোমার মনটা অনেক বড়। অনেক কষ্টের মাঝেও তুমি আমায় টাকাটা দিয়েছিলে, এটা তুমিই রাখো ভাবি। আমি এটা তোমার ছেলেকে উপহার দিলাম। গরিব হলেও আমার মনটা একদম গরিব না। তোমার কথা না রেখে পারলাম না ভাবি। এভাবে একজন আরেকজনকে সাহায্য করতে পারলে আর কোনো কষ্ট থাকবে না। এই যে সোহাগ, তুমি জানো না নিয়ম, রাতের বেলা মাছ ধরা নিষেধ। ছোট মাছগুলো তো মরে যাচ্ছে, তুমি কেন মাছ ধরছো রাতের বেলা? স্যার, আমার বউ সন্তানের মুখে দুমুঠো ভাত দিতে হবে, নিয়ম মানলে পেট চালাবো কি করে বলুন স্যার? আমাগোর কথা কেউ ভাবে না, শহরের লোকেরা ঠগায় আমাগো, আর আমরা ক্ষুধার জ্বালায় মরি। টেকসই উপায় ছাড়া কোনো সমাধান নেই। যদি আজ সব মাছ শেষ করে ফেলো, তাহলে কাল কি খাবে? রহিমকে দেখো, সে তো পরিকল্পনা করছে ভবিষ্যতে। দেখো ওদেরকে। আমরা সবাই যদি করিম দাদুর দেখানো পথে না চলি, তাহলে নিজেরাই বিপদে পড়ব। এখন তো কম টাকা পাচ্ছি, তখন আর মাছও থাকবে না। না খেয়ে মরে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। আমার যখন ইচ্ছা মাছ ধরবো। এই মাছ কারো বাপের না, এই মাছ গ্রামের সবার। কেউ বেশি মাছ বিক্রি করে বড়লোক হয়ে যাচ্ছে, আর কেউ গরিব থাকছে। সেটা তো মেনে নেওয়া যায় না, একদমই না। এটা কি ধরনের কথা? এই মাছ সবার মানলাম, তারপরেও সবাইকে তো নিয়ম মানতে হবে, না হলে তো সব মাছ শেষ হয়ে যাবে। সবাই ভাবছে আমরা মাছ ধরার জন্য যে নিয়ম বানিয়েছি সেটা নিজেদের জন্য, কেউই বুঝতে পারছে না। শোনো সবাই, প্রকৃতিকে লুণ্ঠন করলে সে প্রতিশোধ নেবে। আমাদের নিয়ম মেনে চলতে হবে। প্রতিদিন সকাল 6টা থেকে 10টা পর্যন্ত মাছ ধরা যাবে। ছোট মাছ, ডিমওয়ালা মাছ, এগুলো ছেড়ে দিতে হবে। দাদু, আমরা ভুল করেছি, এখন থেকে সব নিয়ম মানব দাদু। আমাদের ক্ষমা করুন দাদু, আমাদের ক্ষমা করুন। এই মাছ শুধু আমাদের নয়, আগামী প্রজন্মের জন্য রেখে যেতে হবে। মনে রাখো, আমরা প্রকৃতির দাস নই, সহযোদ্ধা। দেখুন, যদি প্রতি মাসে 20% মাছ ছেড়ে দিই, পরের বছর দ্বিগুণ মাছ পাবো। আর সব মাছ যদি ধরে ফেলি, তাহলে তো আর কিছুই থাকবে না। বাহ, রহিমের মেয়ে তো দেখছি পড়াশোনা করে ভালোই উন্নতি করেছে, অনেক কিছু বুঝতে পেরেছে, হিসেব নিকেশও ভালো কষতে পারছে।
না মানে দাদু, ও পড়াশোনায় খুব ভালো, খুব আগ্রহ করে সবকিছু পড়ে। আমরা ওকে কখনো এই বিষয়ে কিছু শিক্ষা দেই না, নিজে থেকেই সব জেনে নেয়। আহ, এই মাটির গন্ধই তো আমাদের প্রাণ। এখানে সোনালী ধানের গন্ধ লুকিয়ে আছে। মনে হয় যেন আমরা প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছি। বৃষ্টি আমাদের কাঁদিয়েছিল, কিন্তু মাছ দিয়ে হাসিয়েছে। প্রকৃতি যেমন নেয় তেমনই ফিরিয়ে দেয়। এই চারাগুলোই তো আমাদের ভবিষ্যৎ। সাথী, এগুলোকে যত্ন করিস। যত্ন করলে সবকিছু ভালো ফল দেয়। মা, এই পানিতে আবার মাছ আসবে। আমি যত্ন করব মা, আর খেয়াল রাখবো সবাই যেন সব সময় নিয়ম মেনে চলে। মা, ঠিকভাবে পড়াশোনা করবে। মনে রেখো, তুমি শুধু আমাদের না, পুরো গ্রামের গর্ব। বাবা, আমি জানি, এজন্যই তো সব সময় ঠিক মতো পড়াশোনা করি। সাথী, সব কাজের প্রতি সবসময় দৃঢ় থাকবে, তাহলেই সফলতা পাবে। সাথী, এই লেখাটা কি ঠিক আছে নাকি রে? বন্যার জলে মাছের মেলা, নাকি প্রকৃতির দান গ্রামের সম্মান? দ্বিতীয়টা ভালো, কিন্তু লেখার যে কাজ জরুরি। সবাই লেখা নিয়ে পড়ে থাকলে অন্যান্য কাজ কে করবে? এই নে সাথী, তোর জন্য রসগোল্লা। আজ তো তুই আমাদের তারকা। চাচি, তুমি না থাকলেই মেলাই হতো না। তোমার হাতের মিষ্টির জন্যই তো সবাই আসবে। রহিম ভাই, এই আলোগুলো গাছের ডালে বাঁধো, শহরের মতো ঝলঝল করবে। আমাদের গ্রামের সৌন্দর্য তো প্রকৃতি, আলো নয়। মানুষের হাসি আসল জ্যোতি, আসল আলো। বুঝলে? সবাই একসাথে যখন আনন্দে মেতে ওঠে, দেখতেও কি ভালো লাগে। ঠিক বলেছ, ঠিক বলেছ। মনে হচ্ছে হৃদয় এক আনন্দের দোলা বয়ে যাচ্ছে। সবাই শোনো, সবাই শোনো, আজকের মেলায় প্রত্যেকের অংশগ্রহণ চাই। গান, নাচ, আর সেই মাছের গল্প। করিম দাদু এই বয়সেও কতটা উচ্ছ্বাস নিয়ে বেঁচে আছে। আমিও চাই ঠিক তার মতন হতে। ঠিক বলেছ, আমিও তার মতন মনের শক্তি নিয়েই বাঁচতে চাই। দেখুন, যদি আমরা প্রতিবার মাছ ধরার সময় 20% মাছ ছেড়ে দিই, তাহলে পরের বছর মাছের সংখ্যা 3 গুণ বাড়বে। আর এটাই টেকসই উন্নয়ন। সাথী আজ আমাদের শিখিয়েছে, প্রকৃতির সাথে বন্ধুত্ব করলে সে কখনো ক্ষুধার্ত রাখে না। তোমরা সবাই সাথীর মতো স্বপ্ন দেখো, গ্রাম বদলে যাবে। মেয়েটা তো আমাদেরও ছাড়িয়ে গেছে, একটু বেশি বোঝে সবকিছু। হ্যাঁ, এই প্রজন্মই তো আমাদের রক্ষাকর্তা। আর আমাদের মেয়ে তো অনেক জ্ঞানীদের মতন কথা বলে। কেমন লাগছে ভাই? মনে হয় যেন সেদিনই বন্যার পানিতে হাত পা ছুড়ছিলাম, আর আজ এত শান্তি। প্রকৃতি তো আমাদের মা, কখনো শাসন করে, আবার কখনো আদর। এই বর্ষা বিদায় নিচ্ছে, কিন্তু রেখে গেছে সোনালী শিক্ষা। সেই শিক্ষাই তো আমাদের বাঁচাবে। পরের বন্যা এলে আর হাহাকার নয়, মাছ ধরবো, ফসল বাঁচাবো। এটা তো ডিমওয়ালা মাছ। দাদা, এই মাছটা ছেড়ে দেব, পরের বছর 3টা হবে। তোর মাথায় কি আজ বুদ্ধি ঢুকেছে নাকি রে? ঠিকই বলেছিস, ছেড়ে দে, ছেড়ে দে।
এই বন্যা আমাদের শিখিয়েছে প্রকৃতির সাথে লড়াই করে নয়, তাকে বুঝে চললেই ইতিহাস গড়া যায়। আর আমরা নিজেরাই পারি নিজেদের মতন এক হয়ে সবকিছু সামনের দিকে নিয়ে যেতে। আমরা ভেবেছিলাম বন্যা আমাদের শত্রু, কিন্তু সে তো বন্ধু হয়ে এলো, মাছ দিয়ে আমাদের ক্ষুধা মেটালো। ঠিক বলেছেন সুমন সাহেব, আমরা আগে ভাবতাম প্রকৃতি আমাদের দেওয়া নেওয়ার সম্পর্ক, এখন জানি সে তো পরিবার আমাদের। এই এই মেয়েটাই আগামী দিনের নেতা। সাথী আজ যেভাবে নিয়ম রক্ষার ডাক দিয়েছে, তেমনি তোমাদের সন্তানেরাও শিখবে প্রকৃতিকে ভালোবাসতে। তুই বড় হয়ে সাথী আপুর মতো হবি, গ্রাম রক্ষা করবি, সবার সেবা করছি যেন কেউ কষ্ট না পায়। বড় হও, আবার ফিরে এসো আমাদের মাঠে। তোমার আর তোমার বাচ্চাদের অপেক্ষায় রইলাম। মেয়েটা তো প্রকৃতির কাছে বেশি আবদারি। তাহলেই তো ভালো, ওর হাত ধরেই তো আমাদের গ্রাম বদলাবে, আর ওর আবদার যেন প্রকৃতি মেটাতে পারে। আমার মেয়ের কোনো আবদারই তো মেটাতে পারিনি, এবার থেকে যেন প্রকৃতি ওর সব আবদার মেটায়। হ্যাঁ, কারণ ও তো সবার থেকে বেশি এই প্রকৃতিকে ভালোবাসে, তার কাছেই সব আবদার করে। বাবা মা, এত সুন্দর বাতাস,